প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: যুক্তরাষ্ট্রের বাজার শুল্ক কমেছে, বাংলাদেশের স্বস্তি। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর: পণ্য রপ্তানিতে 20% শুল্ক, অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল: সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ, আমরা কিছুটা স্বস্তির জায়গায় এসেছি, মুস্তাফিজুর রহমানের বিশ্লেষণ। কালের কণ্ঠের শিরোনাম: জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ, শুল্ক আলোচকদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা, শুল্ক চাপে কিছুটা স্বস্তি। বাংলাদেশ প্রতিদিন: ঐকমত্যের 3 চ্যালেঞ্জ, সমন্বয়কদের মাদক সিন্ডিকেট, ছাত্রলীগের বিচার না করে ডাকসু ভোট হবে প্রশ্নবিদ্ধ। প্রধান উপদেষ্টা বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কূটনৈতিক বিজয়। মানবজমিনের শিরোনাম: নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে 20% শুল্ক কার্যকর। খবরের কাগজ: ভয় কেটে গেছে, স্বস্তিতে রপ্তানিকারকরা, বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কা যুক্তরাষ্ট্রেও। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়। কালবেলার শিরোনাম: ঘুষ খেয়ে ধরা মাদকের 10 কর্মকর্তা, অবশেষে শুল্ক কমে 20%, কার্যকর 7 আগস্ট থেকে। আমার দেশ: বাণিজ্য আলোচনায় সফল বাংলাদেশ, মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন সেনাবাহিনীর। দেশ রূপান্তর: 20% পাল্টা শুল্কে স্বস্তি, চাঁদাবাজদের কখনো স্বীকার করব না ফখরুল বলেছেন। দৈনিক সময়ের আলো: কমল শুল্ক, ফিরল স্বস্তি। দিনকাল: বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ। দৈনিক জনকণ্ঠ: শুল্ক কমিয়ে 20%, বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা অবস্থান ধরে রাখতে পেরেছি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দৈনিক করতোয়া: মার্কিন শুল্ক কমায় স্বস্তি। আলোকিত বাংলাদেশ: দর কষাকষিতে সফল ঢাকা, শুল্ক হার কমালো ওয়াশিংটন। আজকে সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের একটি বিশেষ দিন, এই আলোচনাটি পরে করব, কিন্তু তার আগে এই যে শুল্ক নিয়ে নানা ধরনের কথাবার্তা হলো, সংকট, নানা বিষয়, তো একটা স্বস্তি তো এলো, শুল্ক কমেছে, বাংলাদেশের স্বস্তি আপনাদের পত্রিকা প্রথম আলো শিরোনাম। এবং আবার প্রশ্নটা উঠেছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য, আবার কেউ কেউ প্রশ্নও তুলেছেন সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ, মানে কি পেল কি পেল না, এতে কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ রেজানু ভাই। আপনি যে কাগজগুলো দর্শকদের সামনে শিরোনাম পড়লেন, মোটামুটি সব কাগজে নির্বিশেষে এবং চ্যানেলগুলোতে যদি বলি, এটা তো আমাদের গতকাল ভোরের মানে সেই 6টা বা আশেপাশে সময় ঘোষণা, এবং আজকে তার রিফ্লেকশন কাগজগুলোতে আছে। এবং কমলো, বিজয় ইত্যাদি ইত্যাদি বিষয় তো গত 24 ঘন্টা বেশি সময় ধরে আমরা জানি। আমি শুরু করতে চাই এভাবেই। বিজেএমই এর সাবেক সভাপতি ছিলেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ সাহেব, উনি একটা কাগজে সাক্ষাৎকারে বলেছেন যে স্বস্তির এই যে কমলো, স্বস্তি, সুবিধা দিয়েছে আর ইত্যাদি ইত্যাদির চেয়ে বড় কথা, তাৎক্ষণিক ওনার প্রতিক্রিয়া বলছেন শুল্ক যেহেতু কমলেও আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের মানে পণ্য বেশি দাম দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হবে নতুন অবস্থায়। তো সেটা যদি তাই হয়, তার মানে হচ্ছে রপ্তানির উপর এটা একটা প্রভাব পড়বে, চাপ পড়বে, ওনার যে কথাটা। এবার ফিরে আসি, এখন এপ্রিলে যখন ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যানাউন্স করেন এবং 190টা দেশের উপরে সেটা দিয়েছিলেন, এবং পরে বলা হলো যে ঠিক আছে, সেটা সাসপেন্ড করে প্রত্যেকটা দেশ আমার সাথে আলোচনায় আসো, আলোচনার মাধ্যমে আমরা ঠিক করব যে শেষ পর্যন্ত শুল্কটা কোথায় দাঁড়ায়। তো এই অবস্থার মধ্যে ছিল জুলাইতে, এপ্রিলের পর
যেটা বলা হয়ে থাকে আমরা দেরি করেছে এবং সেটার তো কিছু বাস্তব প্রমাণও আছে। আমরা যদি দেখি দ্বিতীয় দফা আলোচনার পর এই মাসের শুরুতে এক ধরনের ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছিল ব্যবসায়ী মহলে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, যে তাদেরকে যুক্ত করা হয়নি এবং তার জেরে বলুন বা সেই আলোচনাটা যখন এগোয়নি তারপর আমরা দেখলাম কি ব্যবসায়ীদের যুক্ত করা। সেই ব্যবসায়ীরা কিন্তু তৈরি পোশাকের জায়গায় না গিয়ে আমরা যেটা দেখছি সেটা কনজিউমার প্রোডাক্টস, সেটা জ্বালানি খাত, সেটা বস্ত্র খাত, অর্থাৎ ওই ব্রডার অর্থাৎ এক্সপোর্টারদের না করলে এভাবে করা হয়েছে। এবং যেটা আমরা পরবর্তীতে জেনেছি যে বাণিজ্য উপদেষ্টা ফিরে উনি লাগাতার এসব সেক্টরের লোকজনের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালকে একটা সাক্ষাৎকারেই বলতে পারেন ওয়াশিংটনের যে প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা সাহেবের ফেসবুক পেজ থেকে উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং শেখ বশিরউদ্দিন সাহেবের প্রতিক্রিয়া নিচ্ছিলেন। তো সেখানে বলা হচ্ছিল এবং ওটাতে একটা পরিষ্কার যে ডক্টর খলিল যেটা বলছেন যে শুল্ক আরোপের আগেই কিন্তু বাংলাদেশ, ওনার তথ্য অনুযায়ী তাদের এগ্রো সেক্টরের সঙ্গে যুক্ততা ছিল। অর্থাৎ এই যে আমি গম বলছি, সয়াবিন বলছি, এগুলো কেনার ক্ষেত্রে, তো এগুলো তো একটা ফ্যাক্টর, কোনো তাতে বলার অপেক্ষা রাখে না এবং সেগুলো প্রকাশ্য। 25টা বোয়িংয়ের কথা বলা হয়েছে এবং সেই যদি আমরা 25টা, কেউ 50টা কিনছে, কেউ 100টা, এই 25টা বোয়িং কিন্তু কাল বা পরশু আসবে না, এটা একটা লম্বা সময়, 8 থেকে 10 বছর লাগবে বলা হয়। এখন আলোচনাটা হচ্ছে যে এই যে আমি বাণিজ্য ঘাটতিটা কমানোর জন্য যা যা করব, আমি তো যুক্তরাষ্ট্র থেকে আমার পণ্য আমদানি বাড়াবো এবং পণ্য আমদানি বাড়লেই যে ব্যবধানটা আছে, যেটা সেই ব্যবধানটা আমাদের পক্ষে, সেই ব্যবধানটা কমে যাবে, কমে যুক্তরাষ্ট্রের ঘাটতিটা কমবে। এটাই তো ট্রাম্পের মূল ইস্যু। তো এইটা করতে গিয়ে এখানে যে শুধু ব্যবসার ইস্যু আছে বা শুল্কের ইস্যু আছে, শুল্ক ছাড়া অশুল্ক ইস্যু আছে, যেমন ধরুন গভর্নেন্সের ইস্যু আছে। আমাদের এখানে লেবার সেক্টরে ঝামেলা আছে, এটা বলাই বাহুল্য। আমি যতটা জেনেছি এই যে শুল্ক আলোচনায় বাংলাদেশকে কিন্তু তারা বেশ জোরে সোরে ধরেছিল যে আমাদের লেবার সেক্টরে যে অসন্তোষ হয়, যে গ্রেফতার হয়, যে অত্যাচার হয় এবং এর পরবর্তীতে যে মামলাগুলো হয়, এগুলো কিন্তু সবগুলো ফৌজদারি আদালতে মামলা হয়। তো তাদের প্রশ্ন হচ্ছে, তুমি জানো যে এগুলো ফৌজদারি আদালতের কেস না, কেউ বেতন পাচ্ছে না, কেউ তার বেসিক রাইটস থেকে বঞ্চিত হচ্ছে, তো তখন কেউ যদি প্রতিবাদ করে তাহলে তো তাকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করা যায় না বা তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। তো এই বিষয়টাতে যথেষ্ট আলোচনা হয়েছে এবং বাংলাদেশ কিন্তু বেশ চাপেই ছিল, অন্তত লেবার ইস্যু বা গভর্নেন্স ইস্যুতে। তো এটা যদি বলি গভর্নেন্স ইস্যু ছিল, এখানে ট্রেডের ট্যারিফের ইস্যু ছিল, তার বাইরে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ। এবং বাণিজ্য স্বার্থ বললে সেখানে আমাদের মতো আমদানি নির্ভর দেশ, সেটি বস্ত্র খাত বলুন বা অন্যান্য খাতে চীনের মতো দেশ থেকে আমাদের নির্ভরতা আছে। তো সেইটা একটা ইস্যু তো রয়ে গেছে। অর্থাৎ আমি মোটা দাগে যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো বায়োলেটারাল ট্রেড বা ট্যারিফ, একটা হচ্ছে গভর্নেন্স, আর একটা হচ্ছে এই ইউএস বিজনেস ইন্টারেস্ট। তো শেষ পর্যন্ত এই ছাড়ের জায়গাটা আপনি যে বলছেন বেশি সুবিধা দিয়ে ছাড় পেল বাংলাদেশ, যেটা সমকালের শিরোনাম আমি যদি ভুল না করি, তো সেখানে আসলে কি হয়েছে এটা জানার জন্য অপেক্ষা করতে হবে। যদিও তারা বলছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে যেটা করা হয়েছে, প্রত্যেকটা দেশের সাথে করেছে, সেটি অপ্রকাশ্য, সেটা করা যাবে না। যদিও এটা আমরা জানি পেন্টাগন পেপারস বা এরকম গোটা দুনিয়া আরও এরকম রিপোর্ট হয়েছে যেগুলো প্রকাশ করার কথা না, কিন্তু সাংবাদিকের কাজ হচ্ছে সেটা বের করা, সেটা এক সময় না এক সময় প্রকাশ হবে। তো কোনো না কোনো ছাড় তাকে দিয়েই কিন্তু আমাদের সেই 37 থেকে 20-এ চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, এই আলোচনাগুলো যখন হচ্ছে, কালকে আরও একটা তথ্য জেনেছি, সেটা হলো যে শেষ মুহূর্তে বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম একটা দেশ, মধ্যপ্রাচ্যের, এটি কাতার বলাই বাহুল্য, তাদের একটা ভূমিকা ছিল প্রফেসর ইউনূস ব্যক্তিগত পরিসরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট রিপাবলিকানদের উভয় শিবিরের কাছে পরিচিত, কাছে, তাদের ওনার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরও একটা রোল। এই পরিস্থিতিটা অবশ্যই কাজে লেগেছে। তো সব মিলিয়ে শুধু সাদা চোখে কমেছে এটাতে খুব স্বস্তি, আপাত স্বস্তি, আমি বিষয়টাকে আপাত স্বস্তি হিসেবে দেখতে চাই। কারণ আমার যদি রপ্তানি কমে যায়, ওটা কিন্তু একটা ধাক্কা লাগবে, আমার জব মার্কেটে ধাক্কা লাগবে, বা ধরেন ইনফ্লেশনের সাথে সাথে পোশাক খাতের কর্মীদের বেতন বা ভাতা বাড়াটা এই জায়গাতে ধাক্কা চলে আসবে। কাজেই আপাতত একটা স্বস্তি এসেছে যে আমার কম্পিটিটরদের সাথে যেই ক্যাপটা ধরে দেওয়া হয়েছে তাতে আমার উপর চাপ পড়বে না।
তো সেই জায়গাতে স্বস্তি, কিন্তু এটাতে বিশাল বিজয় বিশাল অর্জন এভাবে না দেখে এটা একটা আমার জন্য আপাতত আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, সেটা যেমন ঠিক। পাশাপাশি আরেকটা শিক্ষা হলো এই যে ইস্যুটা বলছিলাম, ব্যবসায়ীকে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করা। আপনি যদি বলি মেঘনা গ্রুপ বিপুল পরিমাণে সোয়াবিন কেনার চুক্তি করেছে, তুলা কেনার চুক্তি হচ্ছে, আরও বেশি এলএনজি কিনবে। তো এই জিনিসগুলোর মানে হচ্ছে সরকার তো কেনে না, সরকার থেকে কেনাকাটা করবে কিন্তু ব্যবসায়ীরা, প্রাইভেট সেক্টর। এই প্রাইভেট সেক্টরকে আপনি আরও আগে যুক্ত করতে পারতেন বা করা উচিত। তো ভবিষ্যতের জন্য এটা একটা শিক্ষা হলো, এরকম সংকট আসলে শুধু এককভাবে কিছু করা যায় না, এবং ব্যবসাটা যারা করে তাদেরকে আপনার আপনি যেটা বলছেন যে সমন্বিত উদ্যোগ একটা যাক, এটাই যে স্বস্তি এলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তারপর ভবিষ্যতে আমরা যেন একটু সচেতন হই এবং এটা থেকে কাজে লাগাতে পারি, হ্যান্ডেল করি। আপনাকে প্রথমেই বলছিলাম যে আজকে এই যে জুলাই, আমরা ৩৬ জুলাই বলি, এবং বিস্ময়কর গণ অভ্যুত্থান এবং অভূতপূর্ব এই একটা ঘটনা ঘটলো বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস পেল, ওখানেও স্বস্তি এসেছিল। কিন্তু এক বছরের ব্যবধানে আমরা যে আজকে ২ তারিখে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা একটু যেন অস্বস্তির জায়গা তৈরি করে। যেমন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, জুলাই সনদ দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ, এটা একটা কালের কণ্ঠ বলছে। তারপর আপনাদের পত্রিকার প্রথম আলো বলছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, এবং জুলাই যোদ্ধাদের পক্ষে হাতাহাতি এবং পুলিশের লাঠিপেটা শাহবাগে। তো এই বিষয়গুলো, জুলাই সনদ বা জুলাই যোদ্ধারা বসবেন শাহবাগে, আবার লাঠিপেটা হবে, সবকিছু মিলে একটু অস্বস্তির জায়গা তৈরি করে না? হ্যাঁ, খুব অস্বস্তির জায়গাতে তৈরি করে। আপনি যখন বলছেন যে, যেমন কালকে সাপ্তাহিক ছুটির দিন ছিল, আমি আপনি রাস্তায় বেরিয়ে দেখেছি যে একটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং সেটি ধরেন ৩৩ ঘন্টা পরে যে ছবিটা আজকে অনেকগুলো কাগজে খবরটা ছেপেছে এবং লাঠিপিটা করে বসাতে হলো। তারপর আরেকদিন বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় বা তাদের সাথে কথা বলে যে আমরা এখানে বসেছি। ঠিক আছে, দাবি দেওয়া আপনার থাকতেই পারে, কিন্তু এই যে গত ১ বছর ধরে যেটা আমরা দেখছি যে আপনি চাইলেই কিছু লোক রাস্তায় বসে পড়ছেন, আবার দাবি আদায়ও হচ্ছে। হ্যাঁ, দাবি আদায় হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই যে এক ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেল যে কিছু হলেই আপনি বসতে পারেন এবং বসে সেটা আদায় করে নিচ্ছেন অনেক জায়গাতে, অন্যায় যেভাবে হোক। কিন্তু এই যে পরিবর্তনের জন্য মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, মানুষের এই সমর্থন ছিল, সেটা ফিকে হয়ে গেছে কিনা, ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে এই পরিবর্তনটা কেন চেয়েছিলাম? অনেকগুলো সংকট ছিল, যে সেটা আইন শৃঙ্খলা বলুন, কর্মসংস্থান বলুন, মত প্রকাশের স্বাধীনতার জায়গায় বলুন, বৈষম্যের কথা তো ছিলই। কিন্তু ১ বছর পরে যে বৈষম্যের কথা বলে বা যে আকাঙ্ক্ষায় পরিবর্তনটা হয়েছিল, সে জায়গায় আপনি আছেন কিনা সেটা তো নাই। নিশ্চয়ই আপনি চাঁদাবাজির কথা বলুন বা কোনো একটা কাগজে বোধহয় খবর বেরিয়েছে যে মাদক সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি, আমরা দেখছি। শুধু চাঁদাবাজির কথা না, একটি পত্রিকায় বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে সমন্বয়কদের মাদক সিন্ডিকেট। মানে এই যে শব্দটি, সমন্বয়কদের মাদক সিন্ডিকেট, এই যে বিষয়গুলো যখন আসছে না, এখন এটা খুবই হতাশার এবং পীড়াদায়ক যে এইসব দেখার জন্য বা এইসব লেখার জন্য, বলার জন্য তো আমরা ১ বছর আগে মানুষ আত্মাহুতি দেয়নি, মানুষ পথে নামেনি, এবং ছাত্ররা সামনে ছিল। কিন্তু সকল শ্রেণীর মানুষ এখানে দলমত নির্বিশেষে, ক্ষমতাসীন দল ছাড়া অন্যদের সমর্থন তো ছিলই। কেউ মৌন সমর্থন ছিল, কেউ রাজপথে এসেছে, কেউ নানানভাবে সমর্থন তো নানান মাত্রায় থাকে। কিন্তু যা দেখছি সেটা একটা চরম হতাশার এবং মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমি যদি বলি, কয়েকদিন আগেই যে আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় চাঁদা চাইতে গেলে ধরা পড়ল, এরপর যা যা উঠে আসছে, ক্যাশ টাকা পাওয়া যাচ্ছে, চেক পাওয়া যাচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কি? তার মানে তো মোড়ক বদল হলো, পরিবর্তনটা হলো না। তো এই গুণগত পরিবর্তন যদি না হয়, যে আত্মাহুতিটা দেওয়া হলো, এই আত্মাহুতির সাথে আমি একদম চরম রকম প্রতারণা মনে করি। আর যে কথাটা আমি বলবো, আমি শুরু থেকেই মনে করি, এই আপনাদের অনুষ্ঠানের আলোচনায় অনেকবার বলেছি যে যখন তখন যেখানে সেখানে বসে পড়া, এটা তো কোনো প্র্যাকটিস হতে পারে না। আপনি অনেক কিছু, যেমন আপনি মৌলিক পরিবর্তন বা সংস্কারের কথা বলছেন, তাহলে সেটাই যদি হয়, তাহলে কেন না শহরের বিশেষ কোনো জায়গায় যেখানে জনদুর্ভোগ তৈরি করবে না, আপনি সেখানে জমায়েত হলেন, সেখানে সমবেত হলেন,
আপনার দাবি দেওয়ার পক্ষে সেই কাগজপত্র লিখে কেউ এসে কয়েকজন প্রতিনিধি হিসেবে সেটা সাবমিট করতে পারে, এটা নিয়ম। কারণ আমরা আগে কি দেখতাম, পল্টনে সমাবেশ হতো, ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই, কিন্তু সমাবেশ করার জায়গা তো ঢাকা শহরে নাই, এটা বাস্তবতা। তো সেই বাস্তবতায় তাহলে আপনি সেটা ছুটির দিনে করবেন, বিশেষ জায়গায় করবেন। এমন জায়গায় যদি পরিবর্তন আমি না করি, আপনি সংস্কারের কথা বলছেন, অনেক অনেক কমিশন হয়েছে, তো বেসিক জায়গাতে আপনার কোনো চেঞ্জ হয়নি, বরঞ্চ আরও নেগেটিভ দিকে গেছেন। তো এই বিষয়টাকে আমি মনে করি কি খুব মানে হতাশা বললেও আমার মনে হয় কি বিশেষণটা যেমন যথেষ্ট না। রাহিদ, একটা ব্যাপার, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন কোনো কিছু লুকানোর কোনো সুযোগ না, সুযোগ। যেমন আমি দেখলাম যে শাহবাগে জাতীয় পতাকার আদলে মাথায় বেঁধে এক তরুণকে এক টেলিভিশন চ্যানেল বা কেউ জিজ্ঞেস করছে আপনি কেন এসেছেন এখানে, তো কেন আসছি সে বলতে পারছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আসলে প্রশ্ন জায়গায় যে এটা নিয়েও কি একটা আবার অন্য রকমের আবার কোনো ষড়যন্ত্র শুরু হলো কি? এখন কথা হচ্ছে, ধরেন দাবিটা ছিল একটা, আমি যদি 1 বছর আগে মানুষের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যে অভ্যুত্থানটা হলো যে সরাতে হবে একটা দফা, এটা পরিষ্কার করে বলতে পারতো আপনি যে কথাটা বলছেন। কিন্তু এরা যে এসে, আমি দেখছিলাম বারবার, আমি টেনে টেনে ওই ভিডিওটা দেখছিলাম যে সে নিজেই জানে না, সে নিজেই জানে না সে কেন আসছে। তারপরে তাকে লাঠিপেটা করে উঠাতে হলো শুক্রবার। তারপর শাহবাগটা এমন একটা জায়গা, আমি শাহবাগ বলে না, মানে একটা পয়েন্ট, এবং যে কোনো এক জায়গায় যদি আপনি বসেন পুরো শহরটা, ইভেন ধরেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে যে মাসের পর মাস হয়েছে, তো সেটাও কি সহনীয়? একেবারে শেষের দিকে মানব জমিনের শিরোনাম হয়েছে, কাল সমাবেশের নগরী হবে ঢাকা, শক্তি দেখাবে এনসিপি এবং ছাত্রদল। যে আলোচনাটা করছিলাম অস্বস্তি, আইন শৃঙ্খলা, তো কালকে ধরেন দুর্ভোগটা মাত্রাটা কোন জায়গায় যাবে সেটা বলাই বাহুল্য। কারণ এনসিপি নতুন দল, ছাত্রদল তো তার জায়গায় এই সমাবেশ করার অন্যতম প্রধান কারণের সাথে আমি ডাকসু নির্বাচনের একটা যোগসূত্র দেখি, এবং সেই জায়গাতে কালকে বোঝা যাবে যে তারা দুই পক্ষই তো অবশ্যই দেখাবে, কিন্তু আলোচনা শেষ করবো আমি এটা দিয়ে, এই যে তাদের শক্তি দেখানোর এই মহড়াতে বলুন, উদ্যোগে বলুন, মানুষ দুর্ভোগটা মানুষকে নিতে হবে, গিনিপিগ, মানুষকে গিনিপিগ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, একটা বিস্ময়কর গণঅভ্যুত্থান ঘটেছিল 1 বছর আগে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে একটা স্বপ্ন দেখার বাংলাদেশ দেখতে চেয়েছিল সবাই। আমরা কি সেই পরিস্থিতি বা সেই দিকে এগুচ্ছি? প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।